বেশ কয়েকটা থিওরিটিক্যাল পড়া পড়ছিলাম। আজকে যেখান থেকে আমি স্টার্ট করতে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই 3টা লাইন তোমাদের পড়তে হবে। এ পর্যন্ত ইন্টারনেট বা নেটওয়ার্ক ভিত্তিক কম্পিউটার বা আইসিটি ডিভাইস, নামগুলো দেওয়া আছে, প্রিন্টার, রাউটার, মোবাইল ডিভাইস ইত্যাদি। এদের অবস্থান শনাক্তকরণের জন্য একটা ইউনিক নাম্বার ইউজ করা হয়। পৃথিবীর প্রত্যেকটা ডিভাইসের এরকম একটা পৃথক আইপি অ্যাড্রেস আছে। তো এটাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। কারণ কেউ যদি এই ডিভাইসটার মাধ্যমে কোনো দুর্নীতি বলো বা কোনো এরকম ইলিগাল কাজ করে, যেন তাকে ট্র্যাক করা যায়, এই কারণে একটা আইপি অ্যাড্রেস ইউজ হয়। এবং আইপি অ্যাড্রেসটা কখনোই ডুপ্লিকেট হয় না, মানে একটা ডিভাইসের জন্য এটা ডেডিকেটেড। আমরা বলতে পারি যে পৃথিবীতে সবারই যেমন একটা নাম আছে, কিন্তু নাম তো একই নামের অনেকেরই হয়, কিন্তু আইপি অ্যাড্রেস কখনো ডুপ্লিকেট হবে না। একটা ডিভাইসের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। তো এইটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে সারা পৃথিবীতে মানে আইপি অ্যাড্রেস যেটা বন্টন করে, সেই সংস্থাটার নাম হচ্ছে ICANN। এর পুরা মানেটা মনে রাখবা, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস। তো তোমাকে আইপি অ্যাড্রেস কি বললে এইখান থেকে এই পর্যন্ত, এই সংস্থার নাম পর্যন্ত উল্লেখ করতে হবে। সবাই কি বুঝতে পারতেছো? ক্লাসের সবাই? আইপি অ্যাড্রেস একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আইপি অ্যাড্রেস সাধারণত 2 রকম হয়, সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। একটা হচ্ছে আইপি অ্যাড্রেস ভার্সন 4, আর একটা হচ্ছে ভার্সন 6। ভেরা ভার্সন 4 এর ব্যাপারে একটু বলি। আইপি অ্যাড্রেসটা সাধারণত ভার্সন 4 যেটা, সেটা হচ্ছে 32টা বিটের। ভেরা 32 বিট, প্রত্যেকটা 8 বিটের ব্লকে বিভক্ত। খেয়াল করো, 8 বিট 8 বিট 8 বিট 8 বিট করে আছে। এরকম 4টা অক্টেট। অক্টেট এই কারণে বলে যেহেতু 8টা বিট আছে, তো প্রত্যেকটার মাঝখানে এরকম ডট সিম্বল দেয়া থাকে। তোমরা হয়তো ভেরা ইন্টারনেটের ব্রাউজারে যখন সাপোজ একটা পেজ ওপেন করো, সাপোজ ধরো ফেসবুকের একটা ডোমেইন নেমটা উল্লেখ করা থাকে, তাই না? তোমরা কিন্তু আইপি অ্যাড্রেস কি মুখস্থ রাখো ভেরা? আইপি অ্যাড্রেস মুখস্থ রাখা প্রায় ইম্পসিবল ব্যাপার। সবাইকে যদি বলতো যে আইপি অ্যাড্রেস মুখস্থ করে করে সার্চ করতে হবে, তাহলে বাংলাদেশের ফেসবুক ইউজার অর্ধেক কমে যায়, তাই না? আমি কি ঠিক বলছি? এই 32টা বিট মুখস্থ করে তারপরে ফেসবুকে ঢুকতে হবে, বা ধরো জিমেইলে ঢুকতে হবে, তাহলে কিন্তু ইউজারই কমে যায়। তো তোমাকে এই কাজটা সহজে কে করে দেয়? ব্রাউজার করে দেয়। মানে ব্রাউজারে কিন্তু আসলে সব ধরনের আইপি অ্যাড্রেস, মানে ডোমেইন নেম থেকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করার এই টুলটা বা সফটওয়্যারটা বিল্ট ইন ভাবে আছে। তো ব্রাউজার তোমাকে সহজে, তুমি facebook.com লেখো, ব্রাউজার তার আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করে সার্চ করে নিয়ে আসে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? এই কারণে ডোমেইন নেমটা মনে রাখাটা ইজি, কিন্তু আইপি অ্যাড্রেস মুখস্থ করাটা একটা টাফ ব্যাপার। তো ভার্সন 4 সম্পর্কে একটু পড়বা ভেরা। এর প্রথম দুইটা অক্টেট, এটাকে নেটওয়ার্ক পার্ট বলে, আর পরের 2টা পার্টকে লোকাল বা হোস্ট পার্ট বলে। আর তো এইটা ICANN ওরা এই জিনিসটা ফিক্স করে দিছে। দুইটার মধ্যে যদি পার্থক্যটা একটু করে নাও, তাহলে না দুইটা আলাদা আলাদা করে পড়তে হবে না। আমি সব সময় সাপোর্ট করি ভেরা, এই জিনিসটা পড়বা জিস্ট, তাহলে হবে কি তোমাদের 2টা ভার্সনই পড়া হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এখানে দেখো, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ দশমিক ইউজ হয়, মানে 192.168, মানে ডেসিমাল নাম্বারটা ইউজ হয়। আর ভার্সন 4 এ ইউজ হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল বুঝো তো ভেরা? 0 থেকে 9 এর পাশাপাশি এ থেকে এফ আছে। ভেরা সংখ্যা পদ্ধতি মনে আসতো না? একটু কাজে লাগবে আজকে। ক্লাসের সবার কি মোটামুটি মনে আছে? ফাইন। জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। সো এরপরে সেগমেন্ট হচ্ছে 4টা ইন্টারনেট IPv4 এর ক্ষেত্রে, ভার্সন 4 এর ক্ষেত্রে, ভার্সন 6 এর ক্ষেত্রে 8টা ভার্সন কেমন আমি এখানে একটু দেখাই দিই। যারা এখানে নেটওয়ার্ক পার্ট হয় 4টা,
আর লোকাল পার্ট হয় 4টা 4টা 8টা। ভার্সন 4 এ কয়টা ছিল বলতো? 2টা 4টা। 2টা 4টা ছিল। ভেরি গুড, এটা মনে রাখবা। আর সেগমেন্ট রেঞ্জ ভেরা 0 থেকে 255, কারণ বাইনারি সংখ্যায় বলতো ভাইয়া 8 বিটে মোট 2 টু দি পাওয়ার 8, মানে টোটাল কয়টা সংখ্যাকে ইন্টারফেস করা যায় বলতো? 256। সবাই কি বুঝো ভেরা? আমি একটু বুঝায় বলি, তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে। 2 বিটে কয়টা সংখ্যা সর্বোচ্চ ধরা যায় বলতো? 2 বিটে 4টা। 4টা কেন? 2 স্কোয়ার, 2 স্কোয়ারে 4। সিমিলারলি 3 বিটে কয়টা হয় বলতো ভাইয়া? 8টা। 8টা 2 কিউব, 2 কিউবে 8টা হয়। সিমিলারলি 8টা বাইনারিতে বলতো কত পর্যন্ত হবে? 256। 256। ভেরি গুড। 256 যদি হয় তাহলে সেটা 0 থেকে 255 যদি কাউন্ট করো, 256টা হয়ে যায় না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ইয়াল্লাহ, আচ্ছা আমি কি রেকর্ড স্টার্ট করি নাই? করছেন তো ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ করেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর ভেরা এইটা সেগমেন্ট রেঞ্জ হচ্ছে যেহেতু 4 বিটের করে করে হেক্সাডেসিমাল, বলতো ভেরা হেক্সাডেসিমালের সবচেয়ে ছোট অঙ্কটা হলো 4টা 0, আর সবচেয়ে বড় অঙ্কটা কি? এফ, 4টা এফ। 4টা এফ। সো এই ব্লকে বিভক্ত। খেয়াল করো, আইপি অ্যাড্রেস সর্বোচ্চ 2 টু দি পাওয়ার 32, মানে ভার্সন 4 এ 2 টু দি পাওয়ার 32 এতগুলা আইপি অ্যাড্রেস তৈরি করা পসিবল ছিল। এটা কত দেখো, 1,17,000 লক্ষ নিযুত কোটি, মানে 442-29 কোটি আর কি। কিন্তু ভেরা বর্তমানে দেখা গেছে যে ডিভাইসের সংখ্যা এত বেড়ে গেছে ভেরা, কম্পিউটার, মোবাইল ডিভাইস, রাউটার, প্রিন্টার মিলায়া দেখা গেছে যে এই সংখ্যাতে আসলে কাভার আপ হচ্ছে না। ভেরা তোমাদের আমি জানি না তোমরা ছোটবেলায় মোবাইল মানে টিএনটি ফোন ইউজ করছো কিনা। আগে টিএনটি ফোন 6 ডিজিটের ছিল। আমার বাসার টিএনটি ফোন নাম্বার ছিল 411407। পরবর্তীতে আমি যখন একটু বড় হইলাম দেখলাম যে এই আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, বুয়েটে পড়ি, তখন দেখলাম যে 7 ডিজিট হয়ে গেছে, আমার বাসার ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে। এটা হলো আমার বাসার ফোন নাম্বার। রিসেন্টলি ভেরা এই 2 বছর না 3 বছর আগে আমার বাসার টিএনটি ফোন আবার চেঞ্জ হয়ে গেছে। এইবার আমার বাসার ফোন নাম্বার হয়েছে 55120781। ভেরা এই যে 3 বার পরিবর্তন, 6 ডিজিট, 7 ডিজিট, এখন বর্তমানে 8 ডিজিট, এগুলো কেন করা হচ্ছে কেউ বলতে পারবা? টেলিফোনের সংখ্যা বেড়ে গেছে। ইউজার বেড়ে গেছে ভাইয়া, ইউজার বেড়ে গেছে। যদিও আমার ধারণা টিএনটি ফোন এখন বাংলাদেশে তেমন কেউ ইউজ করে কিনা, যাকা তারপরে ওরা ইউজার বাড়াইছে, ফোন নাম্বার চেঞ্জ করে ফেলছে। তো আইপি অ্যাড্রেস বেড়ে যাওয়ার কারণে বর্তমানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 ইউজ হইতেছে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? এই ক্লাসগুলো না পড়লেও হবে, একটু এটা আপার লেভেলের পড়া, এটা বাদ দিয়ে দিচ্ছি। তোমরা এই পর্যন্ত পার্থক্যগুলা পড়ে নিবা। সবাই কি বুঝতেছো? তাইলে মোটামুটি তুমি 2টার বর্ণনাই দিতে পারবা। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ডোমেইন নেম ভেরা। আইপি অ্যাড্রেস যেহেতু মনে রাখা অনেক কষ্ট, তাই আমরা অবশ্যই কি করি, এই যে এই ডোমেইন নেমটা দিয়ে সার্চ দিই না ভেরা, facebook.com, yahoo.com। জি ভাইয়া। তো ভেরা এই ডোমেইনটা আবার 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে জেনারিক ডোমেইন, তার সাথে আবার কান্ট্রি ডোমেইন করা থাকে, মানে এইটা কোন দেশের ওয়েবসাইট সেটা উল্লেখ করা থাকে আলাদা। যেমন বাংলাদেশ গভর্নমেন্টের ক্ষেত্রে .bd এটা কিন্তু লেখা থাকে। আর ডটের পরের যে অংশটা সেটাকে টপ লেভেল ডোমেইন বলে। তো ভেরা তোমাকে ডোমেইন নেমের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, এবং টপ লেভেল ডোমেইন এবং কান্ট্রি ডোমেইন এইগুলা তোমাকে জানতে হবে ফর এমসিকিউ। একটু গুছাই দিচ্ছি আমি, সবাই একটু খেয়াল করে দেখো। এগুলা হলো টপ লেভেল ডোমেইন। .com মানে কমার্শিয়াল অর্গানাইজেশনের সম্পূর্ণ ফর্ম। এর এডু হচ্ছে এডুকেশনাল .gov, যারা প্রত্যেকটা হয়তো তোমাদের পরিচিত। facebook.com, বুয়েট বা du.edu.bd এই ধরনের ওয়েবসাইট
আছে, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট। বুয়েটের জন্য buet.ac.bd এভাবে আছে। এসি তে একাডেমিক বুঝায়, এই যে এইটাও আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। du.ac.bd এভাবে থাকে। গভর্নমেন্ট অর্গানাইজেশন যেমন educationboard.gov.bd, পাইছো না এগুলো ভাইরা? জি ভাইয়া। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন ধরো সাপোজ ইউনিসেফ বা UNESCO.int থাকে। MIL, বিডি নেভি বা ইউএস নেভি, ইউএস আর্মি.mil, এভাবে এটা বিশেষ ধরনের সামরিক বাহিনীর টপ লেভেল ডোমেইন থাকে। এটা .net, নেটওয়ার্ক সার্ভিস যারা মেনটেন করে। আমাদের যে ইন্টারনেট কানেকশন তালতলা.net, এখানে অন্তরঙ্গ.net এরকম থাকে। অর্গানাইজেশন অলাভজনক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউজ হয় ICDDRB.org, জাতীয় কলেরা হাসপাতাল। তারপরে এসি ইনফরমেশন মানে তথ্য প্রযুক্তি, মানে গভর্নমেন্টের তথ্য প্রযুক্তির যে ইগুলো আছে বা নন গভর্নমেন্টও যেগুলো আছে .info ইউজ করে। বিজনেসের জন্য .biz, এগুলো হয়তো তোমরা পরিচিত, তোমরা প্রত্যেকটাই দেখছো। প্রতিটা এমসিকিউ এর জন্য পড়ে নিতে হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? পরিচিত কোন দেশের জন্য কোনটা ইউজ হয়, এখানে যে কয়টা দেয়া আছে, মালয়েশিয়ার জন্য MY সংক্ষেপে লেখে SG, ইন্ডিয়ার জন্য .in, বাংলাদেশের জন্য .bd, US UK এগুলো তোমরা জানো বোধহয়। ইম্পর্টেন্ট দুইটা পার্থক্য আছে ভেরা, আইপি অ্যাড্রেস আর ইউআরএল এর মধ্যে পার্থক্য। এটা মনে হয় একটু দেখাইছিলাম আগেই, কারণ ইউআরএল যখন পড়াইছিলাম তখন দেখাইছি। এর চেয়েও ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে এইটা আমি এখন যেটা দেখাচ্ছি ভেরা, খুব ইম্পর্টেন্ট পার্থক্য। আইপি অ্যাড্রেস আর ডোমেইন নেম এরা কলেজ পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখবা। এবার আমরা জানি আইপি অ্যাড্রেস কি। আসলে আইপি অ্যাড্রেস হলো একটা কম্পিউটারের অদ্বিতীয় অ্যাড্রেস। তো এটা একটা বড় একটা নাম্বার থাকে, আমরা সবাই জানি। আর আইপি অ্যাড্রেসকে সহজে মনে রাখার জন্য তার একটা নাম থাকে, সেটা হলো ডোমেইন নেম। আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন, ডোমেইন নেম মনে রাখাটা সহজ। ব্রাউজার সরাসরি আইপি অ্যাড্রেসকে বুঝতে পারে, আর আইপি অ্যাড্রেসকে কনভার্ট করে, মানে সরি, ডোমেইন নেমকে কনভার্ট করে আইপি অ্যাড্রেসে নিতে হয়, এবং এই কাজটা তুমি না করে ব্রাউজার করে দেয়। ব্রাউজার মানে কি? এই যে তোমরা যেটা ইউজ করো গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স সফটওয়্যার গুলা, সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ওকে। আর ডোমেইন নেমটা ICANN দ্বারা নির্ধারিত হয়। আর ইন্টারন্যাশনাল মানে কিসের জন্য, এটার ফুল মিনিংটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, ক্লাসের শেষে গ্রুপে লিখে দিব না। একটা উদাহরণ এখানে দেখানো হয়েছে, দেখো। এটা বলতো ভাইয়ারা, এটা মানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 নাকি 6 কোনটা দেখানো হয়েছে উদাহরণ? ভার্সন 4 নাকি 6? এটা ভার্সন 4 হবে, 4টা ভাগে বিভক্ত। আর এটা হচ্ছে একটা ডোমেইন নেমের উদাহরণ দেওয়া হয়েছে। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তোমাদের হয়তো ভেরা চ্যাপ্টার 2 পড়াইছি আমি, নেটওয়ার্ক কিভাবে কানেক্টেড থাকে, নেটওয়ার্ক টপোলজি পড়াইছিলাম, মনে আছে ভেরা? জি ভাইয়া। তো একটা ওয়েবসাইটের সাথে, একটা পেজের সাথে আরেকটা পেজ কিভাবে কানেক্টেড থাকে বা কিভাবে আসলে বিন্যাস পদ্ধতি থাকে, মানে সেই পদ্ধতিটাকে আমরা মনে হয় গতদিন দেখাইছিলাম তোমাদের হাইপার লিংক, মনে আছে ভেরা? লাস্ট ক্লাসে তোমাদের হাইপার লিংক দেখাইছিলাম। জি ভাইয়া। প্র্যাকটিক্যাল গুলো দেখাইছিলাম কিভাবে আসলে হাইপার লিংক করা যায়। লাস্ট ক্লাসে আমি প্র্যাকটিক্যালিও দেখাইছিলাম, ইমেজ হাইপার লিংক করে দেখাইছিলাম, নর্মাল হাইপার লিংক দেখাইছিলাম, ইমেইল হাইপার লিংকও দেখাইছিলাম। তো এই নেভিগেশন করা, এক পেজ থেকে আরেক পেজে যাওয়া, এটা সাজানোর যে পদ্ধতি সেটা হলো ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামোটা মূলত 4 প্রকার। আমি একটু এটা দেখাই দিচ্ছি, কাঠামোর সংজ্ঞাটা পড়বা, আর তেমন কিছু লাগবে না এখানে। এরপরে তোমাদের পড়তে হবে এর প্রকারভেদ। আমি যেগুলোতে মার্ক করে দিচ্ছি তোমরা সেই জিনিসগুলাই পড়বা। এই 4টা প্রকার। প্রথমত কি? সিকোয়েন্স সাইট স্ট্রাকচার বা সিকোয়েন্স স্ট্রাকচার। সিকোয়েন্স স্ট্রাকচার ভাইয়া 2 রকমের হয়, খুব সহজ। দেখো, একটা হলো স্ট্রেট লিনিয়ার, এটা হোম পেজ, তারপরে একটা পেজে যাবা, দ্বিতীয় পেজে যাবা, তৃতীয় পেজে যাবা।
আবার ফেরত আসতে গেলে কি করতে হবে বলো, ব্যাক করে করে একটা একটা করে পেজ করে তুমি মূল হোম পেজে ফেরত আসতে হবে। এই ধরনের স্ট্রাকচারকে স্ট্রেইট লিনিয়ার স্ট্রাকচার বলে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই সোজা জি একদম। ভাইয়া মানে তোমরা ধরো একটা পেজে ঢুকলা, সাপোজ শাহেদ সান নামে একটা ওয়েব পেজ হইলো, এটা হোম পেজ, তারপরে এখান থেকে ক্লিক করে আরেকটা পেজে গেলা, আবার আরেকটা পেজে গেলা, ওখান থেকে ক্লিক করে আবার এখান থেকে এটা ব্যাক করতে হলে কিন্তু তুমি সরাসরি আগেরটায় ফিরতে পারবা না, তোমাকে 4 বার ব্যাক করে আবার আগের জায়গায় আসতে হবে। এই ধরনের স্ট্রাকচারকে স্ট্রেইট লিনিয়ার স্ট্রাকচার বলে। সবাই কি বুঝতেছো ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া নেক্সট, এটা হচ্ছে জি ভাইয়া। লিনিয়ার সিকোয়েন্স স্ট্রাকচার, মানে লিনিয়ার স্ট্রাকচারটা, তবে মাঝে দেখো সিকোয়েন্স মেইনটেইন করা যায়। এখান থেকে একটা সাব আরেকটা পেজে গিয়ে ওইখান থেকে লিনিয়ার মেইনটেইন করে আবার আমি মূল এটায় ফেরত আসতে পারি। অনেকটা মানে গাছের মতো আর কি, একটু অন্য শাখায় গিয়ে একটু ঘুরে আসলাম। সবাই কি বুঝতেছো? লিনিয়ারের মধ্যে আবার একটা সিকোয়েন্স আছে। স্ট্রেট লিনিয়ার আর লিনিয়ার সিকোয়েন্স দুইটার মধ্যে পার্থক্য বুঝছো? জি ভাই। জি মানে একটা সাব মানে শাখার যেমন প্রশাখা থাকে, এগুলো প্রশাখা। ওকে, নেক্সট হচ্ছে হায়ারার্কিয়াল। মানে হায়ারার্কিয়াল বা ট্রি ভাইয়া স্ট্রাকচার। আরেকবার বলবেন? হ্যাঁ শিওর, আমি একটু আরেকবার দেখাচ্ছি। মানে সাপোজ সাব পেজ থাকে আর কি, এটাকে বলা হয় সাব। মানে তুমি খেয়াল করো, এটা তো স্ট্রেট লিনিয়ার, এই পেজ থেকে এই পেজে গেল আবার এই পেজে ফেরত আসতে পারবা। এটাও এরকম যে এইভাবে স্ট্রেট মূল এটা হচ্ছে এটা, কিন্তু মাঝে তুমি এখানে একটা বৃত্তাকার সিকোয়েন্স তৈরি করতে পারবা। মানে তুমি এই পেজে গেলা এখান থেকে, তারপরে তুমি এখান থেকে লিনিয়ার পেজে গেলা, আবার এখান থেকে তুমি চাইলে ফুল মানে ব্যাক গিয়ে মূল যে ইটা তোমার লাইনটা, সেই লাইনে ফেরত আসতে পারবা। এটা হচ্ছে একটা সাবওয়ের মতো। সবাই কি বুঝতেছো আমার কথা? এটারে এই জন্য লিনিয়ারের সাথে আবার একটু সিকোয়েন্স স্ট্রাকচার বলা হয়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে সাপোজ ধরো তুমি সাহেব স্যার এটা জি গেলা, ভাইয়া এটা এটা হলো ম্যাথের পেজ, পরেরটা হলো আইসিটি। এখন ম্যাথে হইলে আমি চাচ্ছি যে এখানে তুমি আলাদা ইনফরমেশন গুলা ম্যাথের, পরে আইসিটি আর না যাওয়া লাগে তোমার জানা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া তাহলে তুমি এখান থেকে সব ইনফরমেশন গুলা পেয়ে গেলা। এটা নির্ভর করে ইউজার বা ওয়েবসাইটের ধরনের উপরে, মানে ওয়েবসাইটটা কেমন তার উপরে এই স্ট্রাকচারটা মানে আসলে নির্ভর করে। এরপরে আমরা যেটা করব সেটা হলো হায়ারার্কিয়াল বা মানে এখানে তুমি খেয়াল করো, এটা অনেকটা স্টার কানেকশনের মতো। ভাইরা তোমাদের কি স্টার টপোলজি মনে আছে? নেটওয়ার্কিং পড়াইছিলাম। জি ভাইয়া মানে হোম পেজ জি থেকে ভাইয়া। তুমি ইচ্ছা মতো একটা পেজে যেতে পারবা, আবার সরাসরি হোম পেজে ফেরত আসতে পারবা। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া জি ভাই। আর যেটা কিনা ট্রি স্ট্রাকচার, সেটা হলো তুমি এখানে হোম পেজ থেকে পরের পেজগুলোতে যেতে পারবা, কিন্তু প্রত্যেকটারই আবার যে গাছের যেমন শাখার প্রশাখা থাকে, তো এটা এই পেজ থেকে এই পেজে যেতে পারবা, আবার ব্যাক করে তোমাকে এই পেজ হয়ে মূল হোম পেজে ফেরত আসতে হবে। মানে এটা গাছের রুট, এটা শাখা, এটা প্রশাখা, এই কারণে এটাকে ট্রি স্ট্রাকচার বলা হয়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া ফাইনালি এটা হচ্ছে ওয়েব লিঙ্কড। ওয়েব লিঙ্কটাকে আমি পুরাপুরি নাম দিতে পারি, তোমরা ম্যাশ স্ট্রাকচার পড়ছিলা না, মনে আছে? জাল। জি জি ভাইয়া। ভাইয়া মানে প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে প্রত্যেকটা স্ট্রাকচারের সরাসরি যোগাযোগ আছে, তুমি যে কোনো পেজে যেতে পারো। আমি কি বুঝাইতে পারতেছি? এখানে ওয়েব লিঙ্ক স্ট্রাকচার বলে বা নেটওয়ার্ক স্ট্রাকচার, বা এটাকে তুমি ম্যাশ স্ট্রাকচারও বলতে পারো, ম্যাশ বা জাল। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া আর ফাইনালি হচ্ছে ভেরা হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড স্ট্রাকচার হচ্ছে একটা বড় নেটওয়ার্কের বা একটা বড় ওয়েবসাইটের একটা পজিশনে হয়তো ওয়েব লিঙ্ক, একটা পজিশনে হয়তো মানে স্ট্রেইট লিনিয়ার, একটা পজিশনে হয়তো ট্রি। তো টোটালটাকে মিলায়া এটাকে একটা হাইব্রিড স্ট্রাকচার বলা হয়। যেমন গুগল
এটা হচ্ছে একটা হাইব্রিড স্ট্রাকচারের উদাহরণ। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের জি সবাই? ভাইয়া তো ভাইয়ারা এই ওয়েবসাইটের প্রকারভেদ বা কি কি ধরনের ওয়েবসাইট গুলা কিভাবে মানে বিন্যাস করা থাকে বা ওয়েবসাইটের কাঠামো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো ওয়েবসাইটের কাঠামো কি, ওয়েবসাইটের কাঠামো কত প্রকার, অথবা সরাসরি মেনশন করে দিতে পারে যে সিকোয়েন্স স্ট্রাকচার আর হায়ারার্কিয়াল বা ট্রি স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি পারবা নিজের ভাষায় বানায় লিখতে? ধরো বইয়ে নাই কিন্তু নিজের ভাষায় বানায় লিখতে পারবা না? বানায় কি লিখবা? জি ভাইয়া বানায় লিখবা যে হায়ারার্কিয়াল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যে কোনো পেজ থেকে হোম পেজে ব্যাক করতে পারি, কিন্তু সিকোয়েন্স স্ট্রাকচারের ক্ষেত্রে তা সম্ভব নয়। চিত্র এঁকে দিবা, পারবা না সবাই? তোমাকে এগুলো পড়ে নিতে হবে, তারপরে নিজের ভাষায় বানায় লিখবা। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া জি ভাইয়া ওকে, থিওরিটিক্যাল পড়া আরো কয়েকটা টপিক বাদ আছে, সেটা আমরা কালকে শেষ করব। কালকে থিওরির আসলে মূল পোর্শন গুলো আমি পড়ায় ফেলছি ভাইরা, আমি মূল পোর্শন গুলো একটু তোমাকে জিস্ট করে দিচ্ছি। আরেকটা বিষয় হলো যে কোর্সটা শেষ হওয়ার পরে আমি 4 অধ্যায়ের তোমাকে কোশ্চেন গুছায় দিব, মানে অনুধাবন কোশ্চেন কি, জ্ঞানমূলক গুলো কি কি আসতে পারে, উচ্চতর দক্ষতা কি টাইপের হয়। আর তোমরা যে শীটটা নিয়ে যাবা সেখানে সিকিউ এমসিকিউ এর প্র্যাকটিস করার মতো বা যে পূর্ববর্তী বছরের টেস্ট পেপার গুলার কোশ্চেন দেয়া আছে, তো এটা দেখে তোমরা আসলে সলভ করে কোশ্চেনের ধরনটা বুঝতে পারবা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া আর কোর্স শেষ জি ভাইয়া। হইলেও আমরা গ্রুপটাকে ক্লোজ করব না। তোমরা যদি গ্রুপ ডিসকাশন করো ভাইয়ারা, আমি সৃজনশীলের এই অংশ বুঝি নাই বা এটা, তো আমি অবশ্যই তোমাদের এগুলো হেল্প করার চেষ্টা করব, সমস্যা সলভ করে দিব। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া জি। সম্পূর্ণই ডিপেন্ড করতেছে যে তোমরা কতটুকু আসলে মানে তোমরা যতটুকু ভাইয়ারা ডেডিকেটেড হবা, আমাকে ইনশাল্লাহ তার চেয়ে 1 ডিগ্রি বেশি আমার ডেডিকেশন দেখতে পারবা। কারণ তুমি টিচার হয়ে যদি স্টুডেন্ট হয়ে যদি আসলে ডেডিকেশন দেখাইতে পারো, অ্যাজ এ টিচার তোমার চেয়ে আমার একটু বেশি ডেডিকেশন দেখানো উচিত। তো ভাইয়ারা আমরা থিওরিটিক্যাল প্রশ্নগুলো একটু গুছাই দিচ্ছি। প্রথমত আমি তোমাকে বলছিলাম 1 নাম্বার যে ওয়েব পেজ আসলে কি, তারপরে আমরা যেটা পড়ছি যে HTML কি আর এর সুবিধা আর ব্যবহার। তারপরে যে কোশ্চেনটা আসলে ইম্পর্টেন্ট, একটু কালিটা হালকা হয়ে গেছে, আইপি অ্যাড্রেস আজকে পড়লাম, ডোমেইন নেম, এই দুইটার মধ্যে পার্থক্য, দুইটার বিবরণ, আইপি অ্যাড্রেস কি আসতে পারে, আইপি অ্যাড্রেসের প্রকারভেদ আসতে পারে, এই দুটার মধ্যে পার্থক্য আসতে পারে, সাথে ইউআরএল। ইউআরএল মানে কি বলো, কার কার মনে আছে ফুল মিনিংটা? ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। হ্যাঁ, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, ভেরি গুড। সাপোজ এই www.facebook.com, হ্যাঁ ভালো করে খেয়াল করো, এই পুরাটা হচ্ছে ইউআরএল বা এই facebook.com এর তোমার এই যে আইডি নাম্বার এত, সাপোজ 4789 সামথিং এরকম আছে, তো এই পুরাটা হইলো ইউআরএল, এর মধ্যে এতটুক হইলো ডোমেইন। আর এইটাকে ব্রাউজার কি করে, মানে এইটা তো আসলে ডোমেইন, কিন্তু এইটাকে আসলে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে নিতে হয়। বুঝতে পারতেছো তো সবাই নাকি ক্লাসের সবাই? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, নেক্সট হচ্ছে 4 নাম্বার আইপি অ্যাড্রেস, এগুলো বললাম। ওয়েবসাইটের কাঠামো, ভেরি ইম্পর্টেন্ট, আজকেই পড়াইছি ওয়েবসাইটের কাঠামো। দেন তোমাদের যেটা পড়তে হবে 5 নাম্বার হচ্ছে ওয়েব পেজ ডিজাইনের ধাপ সমূহ বা ওয়েব পেজ ডিজাইনের ধাপ, এবং এটা করার জন্য তোমার কি কি জিনিস মনে রাখতে হবে, অনুসরণ করতে হবে কি কি। আর ফাইনালি 6 নাম্বার পড়াইছি ওয়েবসাইট পাবলিশের ধাপ, পাবলিশ করার যেটা ধাপগুলা, পাবলিশিং এর ধাপ সমূহ। তারপরে পড়াইছিলাম ওয়েবের প্রকারভেদ, ডার্ক ওয়েব, সারফেস ওয়েব, তোমাদের হয়তো মনে আছে ডিপ ওয়েব।
ওয়েবের প্রকারভেদ। আরো 3টা থিওরি আছে যেগুলো আমি কালকের জন্য রেখে দিলাম আর আলোচনা এখন করলাম না। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি একটু ভুলে গেছি, সরি। HTML আর HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইটার কাজ কি এগুলো পড়তে হবে, সুবিধা ব্যবহার কাজ। ওকে, তো আমি এবার একটু থিওরিটিক্যাল অংশটা শেষ করে প্র্যাকটিক্যালে যাচ্ছি। তোমাদের বলো, আমি 6টা প্র্যাকটিক্যাল পড়াইছি, একটু নামগুলা বলতে পারবা? তাহলে হয়তো রিকল হবে। 1 নাম্বার হচ্ছে একটা ওয়েব পেজ কিভাবে খুলতে হয়। 2 নাম্বার কি ছিল, কার কার মনে আছে? টেক্সট ফরম্যাটিং, হ্যাঁ, HTML এর টাইটেল চেঞ্জ টেক্সট, করা, না টেবিল টাইটেল তৈরি, চেঞ্জ করা এগুলো তো আসলে টেক্সট ফরম্যাটের মধ্যে। 3 নাম্বার ছিল ওয়েব পেজে টেবিল তৈরি করা, ভেরি গুড। 4 নাম্বার পড়ছি ভিডিও, অডিও এবং পিকচার অ্যাড করা, তাই না? 5 নাম্বার পড়ছি অর্ডার এবং আনঅর্ডার লিস্ট। আর 6 নাম্বারে যেটা পড়ছি সেটা হচ্ছে হাইপার। আজকে 7 নাম্বারে পড়বো একটা ওয়েব ফর্ম। যারা ওয়েব ফর্ম সম্পর্কে তোমাদের একটু বলে নেই প্র্যাকটিক্যালে যাওয়ার আগে। তোমরা ভেরা এই ধরনের ওয়েব ফর্ম কি পূরণ করছো? আমি একটু দেখাই দিই। আজকের ক্লাসের পরে তোমার কাজ হবে, এই যে জিনিসটা দেখতেছো না ভেরা, একটা ওয়েব ফর্ম, এটা এগুলো কি ফিল আপ করছো না? ইন্টারনেটে ওয়েব ফর্ম প্রায় তো ফিল আপ করো, যে তোমার নাম একটা বক্সের মধ্যে আসবে, তো এটাকে বলা হয় টেক্সট টাইপ ইনপুট। আমি সবগুলোই আলোচনা করব। তো ইমেইল থাকবে, পাসওয়ার্ড থাকবে, টাইপ, পাসওয়ার্ডও টাইপ আছে আলাদা আলাদা, ফর্মের আলাদা একটা টোটাল নিয়ম আছে, আমি সেটা দেখাবো। যে কমেন্ট লেখার জন্য আলাদা একটা টেক্সট টাইপ দিবা। এটাকে বলা হয় রেডিও ইনপুট। রেডিও ইনপুট মানে হচ্ছে যেটার ইনপুট যে কোনো একটা হবে, আইদার তুমি মেল অথবা ফিমেল। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটাকে বলা হয় চেকবক্স। চেকবক্সটায় একাধিক, তুমি যদি তোমাদের ক্ষেত্রে এটা টিক দিবা, খালি এসএসসি পাস করছো তুমি, এইচএসসি এখনো পাস করো নাই, আমি এটা টিক দিব সহ, তাই না ভেরা? এসএসসি এইচএসসি সব পাস করছি আমি, বিএসসি এমবিএ থাকলেও এটা তো টিক চিহ্ন হবে। তো এইবার খেয়াল করে দেখো, এটা চেকবক্স বলে, এটাকে বলা হয় সিলেক্ট অপশন। মানে তুমি হোম ডিভিশন হয়তো যে কোনো একটা সিলেক্ট করবা, প্রত্যেকটা আজকে দেখাবো কিভাবে তুমি তোমার ব্রাউজার থেকে একটা ছবি অ্যাড করবা, সেটা আমি দেখাবো। আর ফাইনালি তুমি তোমার ওয়েব ফর্মটা কিভাবে সাবমিট করবা অথবা রিসেট করবা, সেভ করবা অথবা নিউ মানে হচ্ছে রিসেট করে তুমি আবার নতুন করে এটা করবা। এই ফর্ম ডিজাইন, একটা ফর্ম তৈরি করাবো। ভেরা, আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা কাজ আমি পার্ট বাই পার্ট করব। তোমাকে যেটা করতে হবে, টোটাল কাজটা একবারে একটা ওয়েব পেজে টাইপ করে এই আউটপুটটা আনতে হবে। আমি কি বুঝাইতে পারছি? প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি দেখাবো। যেমন আমি এই বক্সগুলো কেমনে তৈরি করে সেটা দেখাবো, রেডিও ইনপুট কিভাবে করে, চেকবক্স কেমনে করে, সিলেক্ট কেমনে করে, ছবি কিভাবে আপলোড করে, সেভ আর রিসেট কিভাবে করে, সব দেখাবো। তোমাকে যেটা করতে হবে, কমপ্লিট এই কাজটা করতে হবে, একটা ফর্ম ডিজাইন করতে হবে। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ফাইন। তো 1 মিনিট আমি সময় নিচ্ছি, যতক্ষণে আমরা সুইচিংটা করব। আমি একটু রেকর্ডিংটা পজ রাখছি। ওকে, এখন রেকর্ডটা রিজিউম হচ্ছে। তো আমরা এই কোডটায় এখনো কিছুই টাইপ করি নাই, আমরা এই ফর্মটা একটু দেখি, একটু সময় লাগে প্রথমবার লোড হইতে। ভাইরা, তোমরা কি প্র্যাকটিক্যাল গুলা উইলিংলি করতেছো? যেই প্র্যাকটিক্যাল গুলা দিছি, আমাকে 4-5 জন তোমাদের মধ্যে, হ্যাঁ, রেগুলার বাড়ির কাজগুলো দেখাচ্ছে, সবাই কিন্তু কাজগুলো করতেছো না। মানে এই কাজগুলা আগ্রহ নিয়ে না করলে হবে কি জানো, পরে না এটা আর শেখা হবে না। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আমার তো মনে হয় যে এই চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। মানে প্র্যাকটিক্যাল রিলেটেড চ্যাপ্টার, যে কোনো চ্যাপ্টারে তোমাদের ভালো লাগার কথা। দেখো, এই ফন্ট ডিজাইন আসছে। এবারে আমরা যে কাজটা করব, তোমাদের প্রথমত ভেরা, তোমাদের হয়তো মনে আছে নেম লেখার জন্য একটা
নেমের পরে একটা বক্স থাকতো, সেটা হচ্ছে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, টেক্সট টাইপ ইনপুট। সো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মূল পেজটায় যাই। আমি বলছি একটা একটা করে কাজ দেখাবো তোমাদের। সাপোজ ফন্ট ডিজাইনের পরে 2 লাইন ব্রেক দিলাম, ঠিক আছে। এরপরে ইনপুট টাইপ, খেয়াল করো, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, টেক্সটের টি বড়, এটা কেস সেনসিটিভ, কোনো সমস্যা নাই, টি ছোট হাতের বড় হাতের দেওয়ার কোনো সমস্যা না। নেম আর ভ্যালু দিতে হয় ভেড়া, একটা মনে রাখবা, নেম আর ভ্যালুটা কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। নেম ইকুয়াল টু, নেমের ভিতরে রাখলা নেম, মানে কি দিবা, ইনপুটটা কি দিবা, নেমটা কি হবে, টাইপটা হলো টেক্সট, আর ইনপুট টাইপের আগে নেম এই কথাটা লিখে দিও, তাহলে হবে কি, নেমের পরে এই বক্সটা তৈরি হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আর ভ্যালু, ভ্যালু দেওয়ার দরকার নাই, কারণ তুমি তো আসলে এর ভিতরে এটা টাইপটা করবা। সো আমি যদি এইটাকে সেভ করি, তাহলে আমি তোমাকে দেখাইতে চাচ্ছি যে তাহলে একটা বক্স তৈরি হবে। HTML আগেরটাকে রিপ্লেস করে দেই। সবাই খেয়াল করো, নেমের পরে একটা বক্স তৈরি হয়েছে। বাই ডিফল্ট এখানে 12টা টাইপ করা যাবে। তো তুমি যেটা করতে পারো, যেখানে সাইজটা মেনশন করে দিতে পারো, সাইজ ইকুয়াল টু দিলা, একজনের অনেকজনের নাম বড় হইতে পারে। সাপোজ আমার নামই তো অনেক বড়, আবু সুফিয়ান মোহাম্মদ সাহেব, তো এইটা টাইপ করতে হয়তো এই 12 এটা হবে না, এই কারণে সাইজটা একটু বড় রেখে দিলাম, তাহলে বক্সটা একটু মানে 30টা ইসে দেওয়ার মতো ক্যাপেবল হবে আর কি। তো আমি এটা একটু রিমুভ করে দিচ্ছি, ফর্ম ডট এইচটিএমএল আগেরটাকে রিপ্লেস করে দিবে। ওকে, সবাই কি বুঝতেছো? এবার একটু বড় হয়েছে, এবার আমি টাইপ করতে পারবো আমার নাম। ক্লাসের সবাই? জি ভাইয়া। তো ফার্স্ট পোরশনটা তোমরা দেখলা যে কিভাবে আসলে একটা টেক্সট টাইপ ইনপুট কিভাবে দিতে হয়। এবারে আসো, আমি যদি পাসওয়ার্ড টাইপের ইনপুট দিতে চাই ভেড়া, সেক্ষেত্রে তোমরা যেটা করবা, ইনপুট টাইপ হচ্ছে পাসওয়ার্ড, এটা সরাসরি আছে। ইনপুট টাইপ টেক্সট, কিন্তু সেটা ইনপুট টাইপটা হলো পাসওয়ার্ড, তাহলে হবে কি, তুমি যেটা লিখবা ভেড়া ভালো করে শোনো, সেটা কিন্তু দেখা যাবে না। তোমরা কি জানো যে যখন পাসওয়ার্ড টাইপ করো তখন ক্যারেক্টার গুলো দেখা যায় না, মানে এরকম ব্লিঙ্ক গোল গোল আসে। তোমরা ফন্ট টাইপ করছো না ভেড়া? জি 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 ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, অবশ্যই সবাই করছো, কিছুটা আইডিয়া সবারই থাকা উচিত। আমি ধরো 2 লাইন ব্রেক দিয়ে দিই, হ্যাঁ, প্রত্যেকটা লাইন ব্রেক দিয়ে করি, তাহলে কি তোমার দেখতে সুবিধা হবে। সবাই কি বুঝতেছো? মানে পরপর থাকলে তো তুমি নিজেই বুঝতে সমস্যা হবে। সাপোজ পাসওয়ার্ড, ইনপুট টাইপটাই হবে পাসওয়ার্ড। ইনপুট টাইপ অনেকগুলো আছে, আমি যেটা বলছিলাম চেক বক্স, রেডিও। ইনপুট টাইপ ইকুয়াল টু পাসওয়ার্ড, নেম ইকুয়াল টু পাসওয়ার্ড, আর তুমি চাইলে সাইজটাও দিয়ে দিতে পারো। ওকে, পাসওয়ার্ডের পরে একটা কলম দিয়ে দিলে ভালো, তাহলে এই যে বক্সটার আগে একটা কলম থাকবে, দেখতে সুন্দর লাগে। ভাই তো আমি নেমটা দিয়ে কি বোঝায়? ভেড়া, এই যে এই তুমি ইনপুটটার ভিতরে কি লিখবা সেটা তুমি ডিফাইন করে দিচ্ছ, নেমটা লিখবা। সবাই কি বুঝতেছো? মানে এর ভিতরে কি টাইপ করবা, তুমি নামটাই লিখবা না, তোমার নাম, এই কারণে নেমের মধ্যে ভিতরে লিখে রাখছি নেম। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। এবার আমি যদি এটাকে একটু করি, দেখো পাসওয়ার্ড আসছে, এবং আমি যদি পাসওয়ার্ড টাইপ করি, সাপোজ দেখো এখানে কিন্তু ক্যারেক্টার গুলো দেখা যাচ্ছে না। আমি কি সবাইকে দেখাতে পারতেছি? জি ভাইয়া।
তো এইভাবে পাসওয়ার্ডটা টাইপ করবা। সবাই কি বুঝতেছো? একদম সহজ ভাইয়া। ক্লাসের সবাই একটা কাজ করি, জি ভাইয়া। একটা টাইটেল দিয়ে দিই উপরে। টাইটেল টাইটেল হচ্ছে অ্যাডমিশন ফর্ম, সাপোজ। হ্যাঁ, টাইটেল ট্যাগ ক্লোজ। তাহলে এটা টাইটেল হিসেবে থাকবে। সবাই কি বুঝতে পারো? जी भैया সেভ। তাহলে এই যে অ্যাডমিশন ফর্ম, ইঞ্জিনিয়ার শাহেদ স্যার, এটা টাইটেলটা হয়ে আসলো। তারপর আমি ফর্মটা ডিজাইন করতেছি। তো আমি তোমাদের দেখাইলাম কিভাবে এটা দিতে হয়। এইবারে আসো রেডিও টাইপ। ভেরা, আমি যদি তোমাদের একটু দেখাই, আমার মনে হয় এখানে আছে এটা, তাহলে আমি তোমাকে স্ক্রিনে একটু দেখাইতে পারবো। আই হোপ এটা পেজটা আছে। এর আগে আমি একটু রাখছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। এইটা জিনিসটা আছে। তোমাদের কাছে রেকর্ডিং গুলাও থাকতেছে, তোমরা অবশ্যই এটা দেখে কাজগুলা করতে পারো। হুবহু কম্পিউটারে টাইপ করে তোমরা এটা করাটা খুব একটা কঠিন কাজ না। ভেরা, এই জিনিসটা তোমাকে কমপ্লিটলি করতে বলছি। দেখতে পাচ্ছ সবাই? এই 4টা বক্স এটা করতে পারবা না? 5টা কমেন্ট সহ, জি ফার্স্ট ভাইয়া। নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস। এই ইনপুট টাইপে ইমেইলও দেওয়া যায়। সবাই কি বুঝতেছো? ইনপুট টাইপে টেক্সট দিয়ে ইমেইলও দিতে পারবা। টেক্সটই দাও, দরকার নেই। খালি পাসওয়ার্ডটার জন্য আলাদা করে ইনপুট টাইপ পাসওয়ার্ড দিও, তাইলে হবে কি ক্যারেক্টার গুলা হিডেন থাকবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর কমেন্টের জন্য भैया बोला कि বুঝিনি, সবগুলা টেক্সট দিবা। আর কমেন্টটা ভেরা ভালো করে শোনো, কমেন্টটা সাইজটা বড় দিবা। সাইজ সাপোজ ধরো 100। কারণ কি অনেকে কিছু লিখতে চায় যে হ্যাঁ কেন আমার কাছে ভর্তি হইতে হব, মানে অ্যাডমিশন ফর্ম, যে শাহেদ স্যারের কাছে অ্যাডমিশন নিবা, তোমরা কেন ভর্তি হবা, এই কমেন্টটা এখানে করবা। তো এটা তো কয়েকটা লাইন হবে, সো এটা ক্যারেক্টারের এটা একটু বাড়ায় দিবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। এরপরে হচ্ছে এই রেডিও ইনপুট, মেল অথবা ফিমেল, এই ইনপুট টাইপ রেডিও হবে। এখানে নেম, ভ্যালু সব দিতে হবে তোমাদের। আমি একটু এখানে দেখাই। সাপোজ এখানে একটু ব্রেক দিচ্ছি, আবার 2 লাইন। ফার্স্ট অফ অল মেইল, মেইল লেখার পরে আমি চাচ্ছি ওই রেডিও ইনপুটটা আসুক, ওই যে গোলটা। ইনপুট টাইপ রেডিও, নেম ইকুয়াল টু হচ্ছে জেন্ডার, তাই না ভাইয়ারা? এর ভিতরে কি জেন্ডার দিচ্ছি না? মানে रेडियो কেন এইটা লেখা হলো? ভাইয়া, এই গোলটা যেটা দেখতে পাচ্ছ এটাকে রেডিও বলে। আর চারকোনা যেটা দেখতে পাচ্ছ এটা হলো চেক বক্স। মানে এই জিনিসটা আমি আনতে চাচ্ছি। মানে এখানে অনেক সময় দেখো না যে ক্লিক করলে এই জায়গাটা ভরাট হয়। তুমি সাপোজ ফিমেল, তুমি এই জায়গাটা ক্লিক করবা। তোমরা দেখছো না ওয়েব ফর্ম? আমি দেখানোর পরে আই থিঙ্ক তোমাদের সুবিধা হবে, মানে তুমি বুঝতে পারবা আমি কি বুঝাইতে চাইতেছি। আচ্ছা, এখানে জেন্ডার লেখার পরে আমার মনে হয় জেন্ডার, তারপরে ব্রেক দাও, তারপরে এই জিনিসটা আসো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে। তো মেইল, ইনপুট টাইপ রেডিও, নেম হচ্ছে জেন্ডার, আর ভ্যালু ভেরা, ভ্যালুটা হচ্ছে এখানে মেইল, আর পরেরটার ক্ষেত্রে হবে ফিমেল। নেম আর ভ্যালুটা উল্লেখ করবা, এটার পরে ব্রেক দাও, নিচের লাইনে চলে যায়। একটু জায়গা নিয়ে রাখি তাহলে সুবিধা হবে। মানে মেইল, তার নিচের লাইনে ফিমেল আছে না, দেখো তো ভেরা। তুমি যদি ব্রেকটা না দাও তাহলে পাশে আসবে। সবাই কি বুঝতেছো? जी भैया আচ্ছা, ব্রেক বেটার নাই দেই, মানে পাশেই আসুক, সমস্যা নাই। ফিমেল,
এটা কপি পেস্ট করো, শুধু পার্থক্যটা কি হবে কে কে বলতে পারবা? ভ্যালু ফিমেল হবে। হ্যাঁ, ভ্যালুটা ফিমেল হবে। থ্যাংক ইউ। সো এতটুক আমি যদি সেভ করি তাহলে দেখো আমার ওয়েব পেজে কি কি পরিবর্তন হয়। ভেড়া, আমি অনেকেরই উপস্থিতি অনেক কম দেখতেছি আজকে। কয়েকজন অবশ্য মানে গ্রামের বাড়িতে গেছে, বিয়ে টিয়ে আছে, 3 জন আমাকে বলছে। কিন্তু ভেড়া আমি যাই না, মানে অনেকেই ক্লাসগুলো করছো না, পরে একটু ঝামেলা হবে। কারণ হইলো যে রেকর্ডিং দেখে কিন্তু সব কিছু বোঝা যায় না, এটা আসলে কিন্তু একটা ট্রু কথা। ওকে, ফর্মটা একটু দেখো ভেড়া, মেল ফিমেল চলে আসছে। আমি কি বুঝতে পারছি? আমি যদি ফর্মটা পূরণ করি তাহলে এটা ক্লিক করব। তোমাদের মেয়েদের মধ্যে যদি কেউ করে এখানে ক্লিক করবা। দেখো এখানে ক্লিক করলে মেইলের জায়গাটায় ফিমেলে সিলেক্ট হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতেছো? এই ধরনের জি ইনপুট ভাইয়া। কি রেডিও ইনপুট বলে। সবাই বুঝছো ভেড়া কিভাবে রেডিও ইনপুট দিতে হয়? এবারে আসো চেক বক্স। তো ব্রেক দেই। তো এবারে লিখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল, এখানে ব্রেক দিয়ে নাও, নাইলে ওই লাইনে চলে আসবে, ঝামেলা হবে। ব্রেক না দিলে যেটা হবে যে পরপর লাইনে চলে আসবে, একই রকম হবে, ঝামেলা লাগবে। কোয়ালিফিকেশন। ভেড়া এটা কি রেডিও টাইপ হবে বলো তো ভেড়া? সাপোজ কেউ যদি এসএসসি এইচএসসি দুইটাই পাস করে, বা জেএসসি দিয়ে দিব তোমাদের জন্য, জেএসসি এসএসসি এইচএসসি তিনটা দিয়ে দিব, তো তোমরা দুইটা টিক দিবা। আমি যদি এই ফর্মটা ফিল আপ করি তাহলে আমি তিনটা টিক দিব। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি এইটা ভাইয়া। কি রেডিও? এই ধরনের ইনপুট কিন্তু রেডিও না, রেডিও হচ্ছে যে কোনো একটা ইনপুট হবে, আর চেকবক্সের ক্ষেত্রে একাধিক ইনপুট হতে পারে। সবাই কি বুঝতেছো পার্থক্য দুইটার মধ্যে? জি ভাইয়া। তো এটাকে বলা হয় চেকবক্স। রেডিওর জায়গায় লিখবা চেকবক্স। নেম ইকুয়াল টু কি? এডুকেশন, বা নেম ইকুয়াল টু লেখো, বা এখানে একটা কাজ করি, এত না দিয়ে ছোট দিই, এক্সাম দিই। এক্সামের এখানে লিখবো জেএসসি। নেম ইকুয়াল টু হচ্ছে এক্সাম, আর ভ্যালু কত ভেড়া? ভ্যালু জেএসসি। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। ভ্যালু জেএসসি দিলাম, কপি পেস্ট করি, কয়টা দিব এরকম? তিনটা দিতে চাচ্ছি। কি কি লিখবা বলো পার্থক্য? এসএসসি, এইচএসসি। এইচএসসি। এইখানেও তাই। সো এইবার আমরা যদি একটু এটাকে সেভ করি, এটা একটু খেয়াল করো, এক্সামে চলে আসছে জেএসসি এসএসসি এইচএসসি। তোমরা সাপোজ এই দুটা ক্লিক করবা, দেখছো একাধিক ইনপুট হচ্ছে। আমি যদি তিনটাই দিই তাহলে তিনটাই হবে। চেকবক্স আর ইসের মধ্যে পার্থক্য, আবার ক্লিক করলে ডিসিলেক্ট হবে, মানে সিলেক্টটা চলে যাবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, সো আমরা দেখলাম কিভাবে রেডিও ইনপুট দিতে হয়, কিভাবে চেকবক্স করতে হয়। এইবারে আসো, তোমাদের হয়তো মনে আছে এই যে সিলেক্ট অপশনটা। ভেড়া, এই যে হোম ডিভিশন, এখানে ক্লিক করলে ঢাকা, চিটাগাং, যতগুলা অপশন এখানে আছে এর মধ্যে তুমি সাপোজ বাংলাদেশের এখন তো 8টা ডিভিশন, আমি 8টা অপশন দিয়ে দিলাম যে কোন বিভাগে তোমার বাসা। তো সিলেক্ট অপশনটা কিভাবে তৈরি করে এইটা একটু দেখাই। সবাই কি বুঝতেছো? এই পর্যন্ত কি বুঝছো? আমরা এই পর্যন্ত চলে আসছি, আর বেশি বাকি নাই। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া। তো এইটাকে সিলেক্ট অপশন বলা হয়। সিলেক্ট অপশনের জন্য যেটা করবা সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগই লিখবা, এই যে ব্রেক দিলাম। দুঃখিত, এটা সিলেক্ট করে এখানে লেখো যে ইয়োর হোম ডিভিশন, ইয়োর হোম। অলমোস্ট আমি করেই দিলাম, তোমাকে শুধু সাজায় নিতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে কোনটার অ্যালাইন কোথায় আছে, ডানে বামে পাশে লিখবা, ওইভাবে সাজায়া পুরা এই এই জিনিসটা আমি চাই তোমাদের কাছে। সবাই কি বুঝতেছো? পারফেক্টলি এইটা চাই। আমি একটু বলে রাখি, এইটার
যেটা কোডটা কিন্তু বইয়ে দেয়া আছে, তোমরা এটাকে কপি করার চেষ্টা করবা না। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে যে কাজগুলা তোমাদের ইতিপূর্বে দিছিলাম আমাকে কয়েকজন করে দেখাইছো, টেবিলের কাজ বা ছোটখাটো কয়েকটা কাজ দিছি, একটু কইরো সবাই, হ্যাঁ? না হলে না মানে ইসেই থেকে যাবে। আমি চাই যে সবাই এটা করো। ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যালে শুধু 4 অধ্যায়ই আছে। সেকেন্ড ইয়ারে কিন্তু ভেড়া প্র্যাকটিক্যালের জন্য আরো মানে সি প্রোগ্রামিং আরো ইন্টারেস্টিং। তারপরে আমরা শিখবো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট, এটাও এক্সেস এর কাজ আছে, খুবই মজার এগুলো। আচ্ছা যাই হোক, ইয়োর হোম ডিভিশন, এটার পরে এক লাইন ব্রেক দাও। ব্রেক দেওয়ার পরে তুমি সিলেক্ট, এই যে সিলেক্ট অপশন, সিলেক্ট নেম ইকুয়াল টু, সিলেক্টের মধ্যে কি দিব? ডিভিশন, তাই তো? ওকে, এবারে সিলেক্টের মধ্যে কয়টা জিনিস থাকবে? সিলেক্ট একটা শেষ করতে হয়, এটা একটা কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ না কিন্তু। ওকে, তো এখানে অপশন দিবা। অপশন, অপশন ট্যাগ মানে হচ্ছে সিলেক্টে যে কয়টা অপশন দিবা ওই বোর্ডটার মধ্যে অতগুলা অপশন আসবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো অপশন দেওয়ার পরে আমি আপাতত 4টা 5টা দিচ্ছি, অ্যাটলিস্ট সুন্দর যেন দেখা যায়। ঢাকা, কোন কোন ডিভিশন? ঢাকার সাথে সাথে কি দিবা? চিটাগাং, সিলেট না দিলেই না, রাজশাহী, 5টা দিলাম অ্যাটলিস্ট। ঢাকা, চিটাগং, এখন তো আবার চট্টগ্রাম লেখে নাকি ভাইয়া? স্মার্ট হই, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, সব লিখেই ফেলছি। বরিশাল আর কি দোষ করবো, বেশি সময় লাগবে না লিখতে, আমি তো কপি পেস্ট করতেছি। বরিশাল, রংপুর দিয়ে দাও, তাহলে মোটামুটি সবই হয়ে গেল। এবার যেটা হবে যে সিলেক্ট একটা শেষ করছি, সেভ করলাম। তাহলে দেখো এখানে কি পরিবর্তন হয়, নতুন একটা ই আসবে, ইয়োর হোম ডিভিশন। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্লাসের সবাই? ক্লিক করলে অপশন আসে, সিলেক্ট অপশন। সাপোজ আমি তো ঢাকা, এখন অনেকের বাসা হয়তো সিলেক্ট, এই যে সিলেক্ট ক্লিক করবে, সেটা সিলেক্ট হয়ে যাবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। অনেক জি ভাইয়া। ইজি, অনেক ইজি। আর যে দুইটা কাজ বাকি আছে ছোটখাটো কাজ, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ছবি কিভাবে তুমি অ্যাড করবা। ইনপুট টাইপ হিডেন, মানে ইনপুট টাইপ হচ্ছে তোমার ফাইল, ফাইল কোনো একটা আপলোড করবা, সেক্ষেত্রে তুমি কি লিখবা দেখো। তো আমি ব্রেক দিই 2-3 লাইন। অপশনটা নিশ্চয়ই বুঝছো। তাহলে ইয়োর পিকচার, পিকচারটা তুমি আপলোড করবা, এক লাইন ব্রেক দিলা। ইনপুট টাইপ হচ্ছে প্রথমত হিডেন, মানে লেখা থাকবে না এখানে। ইনপুট টাইপ হিডেন, মানে ওটা তোমার সিলেক্ট করে ফাইলটা আপলোড করতে হবে, এই কারণে ইনপুট টাইপটা হিডেন, এখনো দেয়া হয় নাই। তো এখানের নেম আর ভ্যালুটা দিয়ে দিতে পারো। নেম হচ্ছে পিকচার, আর ভ্যালু সাপোজ কত রেজলিউশনের পিকচার তুমি আপলোড করতে চাচ্ছ, এটার মান তুমি দিতে পারো 100। যত বেশি ভ্যালু দিবা তত রেজলিউশন বাড়বে, মানে ছোট বড় সাইজ অনুযায়ী এটা তৈরি হবে আর কি। তো এরপর তুমি যে এটা আপলোড করবা, ইনপুট নেম, ইনপুট নেম হচ্ছে ফাইল আর টাইপ ও ফাইল। কোনো একটা কিছু যদি আপলোড করতে চাই, সেক্ষেত্রে ইনপুটের নেম আর টাইপ দুইটাই ফাইল হবে। তুমি ফাইলটা আপলোড করে দিতে চাচ্ছ,
সাপোজ আমি একটু বুঝায় বলি তোমাদের, তাহলে তুমি হয়তো একটু বুঝতে পারবা। সাপোজ আমাদের ডেস্কটপে ইমেজে আমি কিন্তু আমার একটা পাসপোর্ট সাইজের ছবি রাখছি, চাইলে আমি এই ফাইলটা ওইখানে আপলোড করতে পারি, তাহলে টাইপটা ফাইল, তো সেই ইমেজে ওইটা আপলোড হবে, আপাতত হিডেন থাকবে। আমি যদি ক্লিক করি ওইটার অপশনটা দিয়ে দিই, তাহলে ওই পেজটা আপলোড হয়ে যাবে 100 রেজলিউশন। সবাই কি বুঝতেছো? মানে এইটা হবে, খেয়াল করো, এই যে আপাতত ইয়োর পিকচার নো ফাইল সিলেক্টেড এরকম লেখা থাকবে, হিডেন থাকবে। তুমি যখন এখানে ক্লিক করে ফাইল নেমটা দিবা, এইখানে ওই ফাইলের ইউআরএলটা চলে আসবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো এবারে আমরা এই ইনপুট টাইপ দেওয়ার পরে ব্রেক দিয়ে রাখলাম, সেভ করো, এটা একটু দেখে নাও। দেখো নো ফাইল চুজেন, আপাতত যে চুজ ফাইল এখানে আসছে, এটা ক্লিক করবা, তাহলে অ্যাড্রেসে চলে আসবে। তুমি সাপোজ ডেস্কটপে গেলা, গিয়ে ইমেজ নামক ফোল্ডারে গেলা, এখানে এটা সিলেক্ট করে ওপেন করতে পারবা। তাহলে এইখানে নো ফাইল চুজেনের জায়গায় যে শাহেদ.জেপিজি যে ফাইলটা, ওইটা চলে আসলো, সিলেক্ট হয়ে গেল। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে ইনপুট টাইপ আমি দিছি হিডেন, আর পরবর্তীতে টাইপটা দিছি ফাইল। তো যেই ফাইলটা তুমি সিলেক্ট করবা ওইটা হিডেন ওই অংশে, ওইটা ওইখানে আপলোড হয়ে গেল। তার মানে ফর্মে চলে আসছে, মানে যে কিনা ফর্মটা যার কাছে তুমি সাবমিট করবা সে তোমার ওই ছবিটা দেখতে পারবে। সবাই কি বুঝছো কিনা? জি ভাইয়া। এবং ভাইয়া। ফাইনালি হচ্ছে সাবমিট করা, অথবা মানে তুমি ধরো যে ফর্মটায় কোথাও ভুল করছো, তুমি আবার টাইপ করতে চাও, সেক্ষেত্রে তুমি কি করবা বলো? রিসেট করবা, তাই না? সবাই কি বুঝতেছো? ক্লাসের জি সবাই? ভাইয়া। ওকে, সো এখানে তুমি যেটা লিখবা, ফাইনালি আমি শেষ করে দিচ্ছি। এখানে ব্রেক দেওয়ার পরে কয়েক লাইন ব্রেক দাও। এখানে ইনপুট টাইপ ইকুয়াল টু সাবমিট, সাবমিটের নেমটাও হবে সাবমিট, আর ভ্যালু হবে এই জিনিসটা তুমি সেভ রাখতে চাচ্ছ, তাহলে ভ্যালু হবে সেভ। আর পাশে তুমি এটা ইনপুট টাইপ, মানে যদি কেউ ভুল করে থাকে তাহলে ইনপুট টাইপ দিবা হচ্ছে রিসেট। আর ভ্যালুটা কি হবে? ভ্যালু হবে ক্লিয়ার। সবাই খেয়াল করো, তুমি আগের সবকিছু ইরেজ করে দিতে চাচ্ছ, তাহলে ভ্যালুটা হবে ক্লিয়ার, আর নেম হবে নিউ। বা তুমি চাইলে তুমি ইসেও দিতে পারো, রিসেটও দিতে পারো, তাহলে ওই কলামটার মধ্যে রিসেট লেখাটা আসবে। মানে যেই বক্সটা আসবে, খেয়াল করো এই বক্সের ভিতরে, খেয়াল করে দেখো এখানে ওরা নিউ লিখছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। এখানে এটা যদি তুমি নিউ লিখতে চাও, তাহলে নেমের ভিতরে নিউ লিখে দিবা। আর এখানে সাবমিট, আমি সাবমিটই লিখতে চাচ্ছি, এই কারণে সাবমিট লেখাটাই থাকবে। সো এইটা যদি তোমরা সেভ করো, আমরা মূল ফাইলটা দেখি, খেয়াল করে দেখো এখানে সেভ। আর এই যে দুঃখিত, আমি ভ্যালু যেটা দিছি, দুঃখিত আমি একটু ভুল বলছি, এখানে ভ্যালুতে যেটা দিবা সেইটা কিন্তু লেখাটা আসবে। তুমি এখানে যদি নিউ লেখো ভ্যালু, আর এখানে সেভ লিখলা, সেক্ষেত্রে ভ্যালুটা ওইখানে ক্রিয়েট হবে। আমি একটু ভুল বলছি, এই নেম না। সেভ দিলা, এই যে সেভ আর নিউ লেখাটা আসলো। সবাই কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, ক্লাসের জি সবাই। ভাইয়া। তাহলে আমরা যে জিনিসগুলো আজকে দেখলাম, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইনপুট টাইপ রেডিও, ইনপুট টাইপ চেকবক্স, ইনপুট টাইপ সিলেক্ট, ইনপুট টাইপ হিডেন এন্ড ফাইল, আর ইনপুট টাইপ সাবমিট এবং রিসেট। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি কিভাবে ভাইয়া। ফন্ট ডিজাইন করতে হয়?
আমি তোমাদের কাছে যেই ফর্মটা দিছি ওইটার ছবিটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। তোমরা সবাই এই ফর্মটা তৈরি করে আগামীকালকের ক্লাসের আগে যদি পাঠাইতে পারো বেস্ট। এটা হয়তো 1-1.5 ঘন্টার একটা কাজ, 1 ঘন্টাই লাগতে পারে ম্যাক্সিমাম। তো তোমরা বসে অবশ্যই কাজটা করবা। সবাই কি আমার কথা বুঝছো? আগামীকালকের ক্লাসে মানে মূলত তোমাকে বলি, আজকের ক্লাস পর্যন্ত আমি যা পড়াইলাম সেইগুলাই মোটামুটি পরীক্ষায় আসে, তবে একটু আপডেটেড লেআউট ডিজাইন, কিভাবে একটা ওয়েব পেজকে ভিন্ন ভিন্ন লেআউটে ভাগ করে, আলাদা একটা পোর্শন আর একটা পোর্শন কিভাবে ভাগ করে লেআউট ডিজাইন করে, সেই রকম একটা কাজ আমরা আগামীকালকে দেখব। পরীক্ষায় আসার সম্ভাবনা একটু কম, পরীক্ষায় ম্যাক্সিমাম ফর্ম পর্যন্ত আসে। সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ভালো থাকো সবাই, ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে। ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া ওই যে লাস্ট ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল টেবিলে ওইখানে একটা সমস্যা আছে যে কে বা যে কোনো ভাঙ্গা আসে, ছিল ভাঙ্গা আসে, তাই তো? একটা একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি এটা বুঝতে পারছি। মাঝখানে হ্যাঁ আসতেছে, হ্যাঁ হ্যাঁ, মানে ডান মাঝখানে পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। এটা আমার দিতেই একটু ভুল হয়েছে আসলে। তোমরা যেটা করছো না, কয়েকজন পাঠাইছে, ঠিক আছে, সেটা ওইরকমই আসে। বুঝতে পারছো আমার কথা? মানে আচ্ছা টেবিলটা যে অ্যাঙ্গেল আকারে ভাঙতে ওইটা আসলে পারে না। তো ওইভাবে আসলে দেয়া যাবে না। তোমাদের যেটা কোড লিখছো সেটা ঠিকই আছে। আচ্ছা ভাই।